শব্দ দূষণ একটি নীরব ঘাতক। সচেতন হবার এখনই সময়। এখন আপনারা দেখবেন শব্দ দূষণ ও এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান এর আজকের পর্ব। শব্দ দূষণ শব্দটি আমি জানি অনেকের কাছেই স্বচ্ছ নয়। শব্দ আবার কি করে দূষণ তৈরি করতে পারে? শব্দ তো কাম্য জিনিস, ভাব প্রকাশের জন্য, আবেগ প্রকাশের জন্য এবং দৈনন্দিন জীবনকে সুনিয়ন্ত্রিত করার জন্য শব্দের আদান প্রদান করতেই হবে। কিন্তু শব্দ যখন তার মান মাত্রাকে অতিক্রম করে, সহনীয়তাকে অতিক্রম করে, তখনই সেটা দূষণের পর্যায়ে পড়ে। এটা এতই মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে মানুষকে, যেভাবে ঘুণ পোকা কুড়ে কুড়ে খায়, সেই রকম শব্দ দূষণ মানুষের চিন্তা, চেতনা, একাগ্রতাকে ক্ষতিগ্রস্ত করে। পরিবেশ অধিদপ্তর একটা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি, যার আওতায় আমরা এই অনুষ্ঠানটি করছি। আমাদের আজকের পর্ব শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুশীল সমাজের ভূমিকা। চলুন দেখে আসি শব্দ দূষণ নিয়ে একটি ডকু ড্রামা। লিংকন, মশলা দিয়ে একটা পান দে। যোগান কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। জানোস আমগর নাত আসার কলম বিয়া ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাবছি 7 দিন ধরে খালি উৎসব করুম আর উৎসব করুম। বড়ই সুখের সংবাদ মামা। তোরে কলম একটা বাড়তি দায়িত্ব লিতে হইব। কোনো অসুবিধা নাই মামা, আপনি আছেন যেখানে আপদ নাই সেখানে। আপনি হইলেন গিয়ে আমগো ছাতা, বৃষ্টি যতই নামুক ভিজনের বেলায় নাই। তোর কথা আমি বহুত খুশি হয়েছি। যা এই বছর তোর দোকান ভাড়া বাড়াবো না। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন দিচ্ছে আপনারা ধন, তেমনই দিচ্ছে মন। ওইটা শকুন একটা। দেখেন, পাংখা সর্দার আমার কথা শুনবেন না, আর তিনারে কোনো কথা বলবার মতো সাহস আমার নাই। মসজিদের 4টা লোকেরে তিনি নিজের হাতে প্রতি মাসে বেতন দিয়ে যান। তিনারে আমি কিভাবে নিষেধ করব যে আপনার মেয়ের বিয়েতে আপনি আনন্দ উৎসব করতে পারবেন না বলেন? আর এদিকে দেখেন, আমার 2 ছেলের সামনে এসএসসি পরীক্ষা। 7 দিন ধরে যদি বাড়ির চারিদিকে মাইক লাগাইয়া গান বাজাইতে থাকে, তাহলে অগর পরীক্ষার অবস্থা কি হবে একবার ভাইবে বলেন দেখি। শুধু কি তাই, হোসেন মিয়ার কাছে শুনলাম তিনি নাকি ব্যান্ড পার্টিও ভাড়া করছেন। এইটা কোন কি? সেই কথাই তো আমি আপনারে বলতেছি। তার তো যা খুশি তাই তিনি করতেছেন। তারে নিষেধ করবার মতো সাহস তো আমাদের এই এলাকার কারোরই নাই। কিন্তু সমাজে বাস করতে হলে কিছু নিয়ম কানুন তো মাইনা চলতেই হয়। হ্যাঁ, ঠিকই বলছেন। আর সেটা হইল আমাদের মতো লোকদের জন্য। পাংখা সর্দার তো নিজেই নিজের জন্য আইন তৈরি করেন। তাহলে উপায়? উপায় আর কি বলেন, আল্লাহরে ডাকন ছাড়া আর কোনো উপায় নাই। যদি আর কোনোদিন আমার কথা অমান্য করস, তোর জায়গায় আমি অন্য মানুষ রাখুম। ওই মামা ভুলইব না। অন কান্দর কান্দর কইতেছি। আর আমি যেটা যেটা করুম আমার লগে লগে কইবি। আমি আর এই কাম করুম না। যদি এই কাম করি আমারে লাথি মেরে বাইর করে দিবেন। আমি আর বিড়ি সিগারেট খামু না। যদি খাই
তাহলে মনে মনে চিন্তা করুম আমি কুত্তার মুখ খাইতেছি। তাইলে মনে করুম কুত্তার হয়েছে বুঝছি। যা সাইনু পালনের কাছে যা আর বাজনাদারের খবরটা লিয়ে আয়। লাশ চলমের কোনো বালাই নেই এর মধ্যে। আবে ওই মাইক কোম্পানি কি ফাটুর লাগাইছস? কমপ্লিট হয় নাই? স্যার কমপ্লিট। গান বাজছ না কেলা? ফাইটে যায় লাগাইতেছে। লাগা। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাঁটা যায় ফাটা। জনাব আসসালামু আলাইকুম। ফাটা যায় সবাই। ওয়ালাইকুম সালাম ইমাম সাহেব, গান হুন বাড়াইছেন? ফাটা যায় ওরে বুক না জনাব, ফাটা যায়। আমি তো এলাকায় অনেকদিন যাবৎ বসবাস করি, লোকজন আমারে মান্যগণ্য করে। তাছাড়া আপনিও তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি তো সুশীল সমাজের সাথে উঠা বসা করেন, তাই বলছিলাম কি জনাব। আরে তেনা না পেঁচে সোজা করে কন্যা কি করবার চান? বলছিলাম যে জনাব, মাইকের শব্দটা যদি একটু কম হইতো, মানে গানটা যদি একটু সাউন্ডটা কমায়া বাজাইতে তো সুবিধা হইতো, এতে করে আমার নামাজিদের অসুবিধা হইতেছে জনাব। ঠিক আছে, ওই আজানের টাইমে বন্ধ করে দিব। যান। সালাম। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি কেটা? আমি ওই হাসপাতালের ম্যানেজার। ও বুঝা পাচ্ছি, হাসপাতালে গরিব রোগীগর চিকিৎসার লিগার টাকা দরকার না? না, ওইটা তো আপনি সবসময় করেন, তবে আজকে অন্য একটা অসুবিধা। অসুবিধা? আমার মহল্লে অসুবিধা কইতাছে? এত বড় সাহস কার? ওই যে জোরে জোরে মাইক বাজতেছে, রোগীকে অসুবিধা হইতেছে হাসপাতালে। আমার বাড়িতে মাইক বাজতেছে, আপনার অসুবিধা কি? আমার একটাই মাইয়া, ওহন মাইক বাজবো না তো কখন বাজবো? আমি মইরা গেলে বাজবো? কিরে লিঙ্কন? হ্যাঁ ঠিক হইতো। বলছিলাম কি, হাসপাতালে কিছু জটিল হার্টের পেশেন্ট আছে, ওদের একটু অসুবিধা হইতেছে। হার্টের তো জটিল পেশেন্ট হইব নাকি সোজা পেশেন্ট হইব রে লিঙ্কন? এই যে আমার ধ্যান 3 বছর ধরে হার্টের পেশেন্ট, কই আমার তো কিছু হয় না। দুনিয়ার ঝামেলা খাবে হাসপাতালের মধ্যে হয়? যান আপনার রাস্তা মাপেন, নিজের কাম নিজে করেন। হ্যাঁ হন, 4টা মাইক ছাদের 4 কোনায় বানবি আর মরিচ বাতিগুলি ডবল করে নিচ দিকে ছেড়ে দিবি। আরে পাঙ্গা সর্দারের মাইয়ার বিয়া। আল্লাহ আপনাকে বাঁচিয়েছে হাজি সাহেব। আমার ওই ছিল কি ডাক্তার সাহেব? সাউন্ড পলিউশন। ওই লিঙ্কন, ডাক্তার সাহেব কি কয়? নিজের কানের কাছে হাই ভলিউমে মাইক বাজিয়েছেন। গত 3 বছর ধরে আপনি হার্টের পেশেন্ট, মনে নেই? আরে হার্টের পেশেন্ট তো আমাকে 14 গোষ্ঠী ডাক্তার সাহেব। আমি হার্টের পেশেন্ট, আমার বাপে হার্টের পেশেন্ট, ওর বাপ বি হার্টের পেশেন্ট, ওর বাপ বি হার্টের পেশেন্ট। এইটার লোকে মাইকের কি সম্বন্ধ বুঝা পারলাম না ডাক্তার সাহেব। একজন সুস্থ মানুষের কানে শব্দ সহ্য করার ক্ষমতা 45 ডেসিবেল, আর আপনি মাইক বাজাচ্ছিলেন 90 ডেসিবেল। আর সেই মাইকের আওয়াজ আপনার কান দিয়ে ঢুকে আপনার হার্টকে জোরে ধাক্কা দিয়েছিল, আর তাতেই আপনি কুপুৎকাত। হাজি সাহেব, এই যাত্রায় না হয় কোনো মতে বেঁচে গেলেন, কিন্তু আগামীতেও যদি এই বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন, তখন ফিরে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ওই লিঙ্কন, বাড়িতে ব্যাবাক মাইক খোল, বাজনাবাজি বন। এই মাইকের লিগে আমার মাই এটা আর একটু এতিম বানায় ফেলেছিলাম। হাজি সাহেব, আল্লাহ আপনাকে অর্থ সম্পদ, ক্ষমতা, সুনাম সবই দিয়েছেন, এখন দিলেন সুমতি। হাজি সাহেব, আপনারা সমাজের মাথা, আপনারা চাইলে আপনাদের এলাকায় শব্দ দূষণ এখনই বন্ধ করতে পারেন। হ ডাক্তার, আমি ভুল করে ফেলেছিলাম। আজকাতে মহল্লার মধ্যে মাইক বাজানি বন। বিভিন্ন হসপিটালের সামনে দেখি হর্ন বাজানো নিষেধ, কিন্তু তারপরেও সেখানে বারে বারে উচ্চ শব্দে হর্ন বাজানো হয়, যেটা
বাচ্চাদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং রোগীদের জন্য খুবই মারাত্মক। সো আমরা সবাইকে বলবো, আহ্বান জানাবো যে সবাই যেন এই সাউন্ড পলিউশনের বিষয়ে অনেক সচেতন হয় এবং তারা যেখানে সেখানে হর্ন না বাজানো, মাইক না বাজানো, উচ্চ শব্দে মানে কোনো অনুষ্ঠানের অ্যারেঞ্জ করার সময় তারা যেন সমগ্র মানুষের দিকে খেয়াল রেখে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। শব্দ দূষণের ক্ষতিকর, আমাদের শিশু, বাচ্চা এবং আমাদেরও শব্দ দূষণে ক্ষতি করে। এদের কারণে এটুকুই হয়, বাসায় যায় যদি উচ্চ কোনো রকম দেখি তাহলে বাসায় যায় একটু খারাপ আচরণ আসে অনেক সময়। এটা আমি ধরতে পারি না, কিন্তু আমার ফ্যামিলি, পরিবার ধরতে পারে। আমরা সবাই সচেতন হওয়া উচিত এবং কি সবাই, সমস্ত ড্রাইভারের মালিকদের বলা উচিত যে হাইড্রোলিং হরেন বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করলে আমরা অনেক ভালো হইতাম আর কি, অনেক ভালো থাকতাম। এতক্ষণ আমরা দেখলাম কিছু সাক্ষাৎকার, এবারে আমরা শুনব বিশেষজ্ঞ মতামত। আজকে আমাদের বিষয়বস্তুটি হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুশীল সমাজের ভূমিকা কি হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের এখানে আসছেন কবি আসাদ চৌধুরী, যিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। রাত বিরেত জেগে শব্দহীন যখন দূষণ থাকে না, তিনি নিশাচরের মতন টেলিভিশন অনুষ্ঠান করে একটা নতুন মাত্রাও দিয়েছেন। আসাদ ভাই, একটা শান্ত পরিবেশ, ছায়াহীন পরিবেশ, নির্জন পরিবেশের মধ্যে আপনি অনেক কবিতা লিখেছেন, অসাধারণ কবিতা লিখতেন আপনি। কিন্তু যদি বলি সাম্প্রতিককালে আপনার কবিতা আমি সেই স্বাদটি খুঁজে পাই না, তবে কি এই নীরবে শব্দ দূষণে আক্রান্ত হয়ে আপনিও কি অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হচ্ছেন? আমাদের যে সময়টা ছিল, 60-এর কথাই ধরি আমি, 60s-এর দিকে, তখন কয়টা গাড়ি ছিল ঢাকায়, কয়জন বাড়িতে টেলিভিশন ছিল, কয়জনের বাড়িতে রেডিও ছিল। আজকে চাই বা না চাই মানুষের এক ধরনের আর্থিক উন্নতি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বা ব্যবসা বাণিজ্যের কল্যাণে, অথবা দেশ স্বাধীন হয়েছে, তার ফলে মানুষের হাতে স্বাভাবিকভাবে শোষণটা যেহেতু আগের মতো অতটা না বা বিদেশে চলে যায় না, তার ফলে আমাদের কিছুটা সচ্ছলতা এসেছে। এবং সুশীল সমাজ সম্পর্কে বলা হচ্ছিল, তুমি খুব সুন্দর করে শব্দ দূষণের ব্যাখ্যাগুলো দিয়েছো, নতুন করে আমার জন্য কিছু খুব বাকি রেখে রাখুনি। তো এটা বলতে পারি যে যে কোনো শিল্পী যাই করুন, ছবি আঁকুন, গানের সুর করুন, রেওয়াজ করছেন, মিউজিক কন্ডাক্ট করবেন বা ফটো তুলবেন, আলোর মাত্রা ঠিক করবেন, মনোযোগ ছাড়া হবে না, পুরোপুরি মনোযোগ দিতে হবে। এবং মনোযোগটা এই শব্দ দূষণ নিঃসন্দেহে ক্ষতি করে। আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, আজকাল একটা বিয়েতে ছবি তোলার জন্য ভাবা যায় 8 থেকে 10 লাখ টাকা খরচ করা হয়। প্রথমে কথাবার্তা পাকা হবে, তারপর গায়ে হলুদ হবে, বিয়ে হবে, বৌভাত হবে, ফিরা যাত্রা হবে, এর ছবি তুলবে, সিডি করবে, অনুষ্ঠান করে দেবে, গান বাজনা নাচানাচির আয়োজন করে দেবে। যদি নিজেরা না থাকে, মানে শালাশালিরা যদি না করে বা নিজের ভাই বোনরা যদি না করে, তো ঠিক আছে, গানের পার্টি হাওলাত করবে। এবং হাওলাত করতে গিয়ে যে চেঁচামেচিটা করবে, সঙ্গীত এবং চেঁচামেচির মধ্যে, নয়েজের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। সঙ্গীতটা একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে হয়। আপনার পক্ষে এই কথা বলা খুব ইম্পর্টেন্ট এর কারণে যে আপনি গণমাধ্যমে হারানো দিনের গান অনুষ্ঠানটি চালু করেন। আপনি এই বাংলাদেশ টেলিভিশনের প্রচ্ছদ অনুষ্ঠানে ইন্ট্রোডিউস করেন হারিয়ে যাওয়া দিনের গান। আপনার কল্যাণে আমরা 40-এর, 50-এর, 60-এর দশকের সেই মেলোডিয়াস গানগুলো পেয়েছিলাম। আপনি যখন আতঙ্কিত হয়ে বলছেন যে গান চেঁচামেচি, তখন বুঝতেই হয় শব্দ দূষণ কিভাবে আপনাকে বিধ্বস্ত করেছে। এটা একটু দৃষ্টান্ত দেয়, সমর দাস এবং শেখ সাদি খানকে একবার নিয়ে গেলাম ওই প্রচ্ছদ অনুষ্ঠানে, যে 2 জেনারেশন কি কথাবার্তা বলে। সমর দাস বিরাট কম্পোজার, আমাদের জাতীয় সঙ্গীতের যেটা আমরা অফিসিয়ালি আমরা পেয়েছি, সেটা তো এখন সমরদার হাতে করা। এবং শেখ সাদি খান তারুণ্যের জন্য এখন একটা বড় মাপের মিউজিক ডাইরেক্টর। সমরদা যখন এই মেলোডি ইত্যাদির কথা বলছেন, তখন বললেন, দাদা আপনাদের সময় আপনার গিটারে কতটুকু আর শব্দ আসতো, আর এখন যখন গিটার এরকম করে ইলেকট্রিক ইয়েতে চাপ দেয়, 1 সুতার আয়না তো ভেঙে পড়ে যাবে। এটার কথা বাদ দিই, অক্টোপ্যাড, ড্রাম, যে সাউন্ডগুলো এরা দিতে পারছে এখন। এবং আজকে যে আমরা যখন গানের ক্ষেত্রে আমরা দেখব রক, মেটাল, হার্ড মেটাল, হাই মেটালিক সাউন্ড এফেক্ট, এক্স্যাক্টলি। এখন এগুলো কতক্ষণ পর্যন্ত, আমি বাইরে ছিলাম, বিদেশে কয়েক বছর থাকতে হয়েছে আমার,
শনিবার রাতে যদি ঘরের মধ্যে একটু চেঁচামেচি করে গান টান গায় কেউ আপত্তি করবে না, কিন্তু রোববার রাতে যদি করে সকালবেলা সে অফিসে যাবে, কিছুতেই সহ্য করবে না, মামলা হয়ে যাবে, সরকার স্টেপ নিতে বাধ্য হবেন, কোনো চয়েস নেই। প্রখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় 1970 সালে মারা গেলেন। তিনি সুনন্দ নামে একটা জার্নাল লিখতেন, সাপ্তাহিক দেশ পত্রিকায়। তার শেষ কিস্তিতে উনি লিখলেন যে পাড়ার কালী পূজাতে যে তারস্বরে এই সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে, নিনাদ হচ্ছে, এগুলো আমাকে খুবই আতঙ্কিত করেছে। সেটি তার শেষ লেখা। তিনি মারা গেলেন শব্দ দূষণের কারণে কিনা জানি না, মারা গেলেন তার কয়েকদিন পরে। তার এক ছাত্র বিচারপতি ভগবতী প্রসাদ, তিনি করলেন কি, স্যার এই কথা বলে মারা গেল, শব্দ দূষণের উপরে একটা আর্টিকেল লিখে দেশ পত্রিকায়। তিনি তখন মাইক নিয়ন্ত্রণের জন্য একটা আইন করলেন, সেটা 1996 সালে, এবং বলা হয়ে থাকে সেটাই হচ্ছে পৃথিবীতে প্রথম সাউন্ড মাইকের কন্ট্রোল করার একটা আইন। আমার সবচেয়ে আতঙ্ক লাগে কাদেরকে নিয়ে, যারা ট্রাফিক পুলিশ আছেন। কি পরিমাণ শব্দ, তার নাকের সামনে তো দেখাই যায়, অনেক সময় দেখা যায় নাকে একটা এরকম করে বেঁধে তারা এরকম হাতি সারা টিসারা করছেন, নৃত্য করছেন, কিন্তু এটা না, কানের অবস্থাটা কি হবে? এবং এই জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন যে 8 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা দেওয়া হয় অন্তত এরা কিছুটা রেহাই পাবে। আপনি সুশীল সমাজের একজন প্রতিনিধি, আপনার সৃজনশীল চিন্তায়, কবিতায়, লেখায়, প্রবন্ধে অনেক দিক নির্দেশনা থাকে। সুশীল সমাজ কি সমস্যাটাকে নিয়ে কিছু করতে পারে না? এই সুশীল সমাজের ঘাড়ে তো সরকারি দল, বিরোধী দল সবাই একটা দায়িত্ব চাপায়, অনেক রকমের দায়িত্ব চাপায়। একটা কারণ আমি সুশীল সমাজ একটু যদি আমরা ব্রডার সেন্সে নিই, ওই 9 লক্ষ টাকা তো আর সাধারণ মানুষ ব্যয় করবে না সন্তানের বিয়েতে, ছবি তোলার জন্যে। আমি কি বোঝাতে পারছি? সব মিলিয়ে কিন্তু এখন সুশীল সমাজে একজন প্রতিনিধি হিসেবে ভাবার সময় এসছে আমরা কদ্দূর সহনীয়তাকে অতিক্রম যেন না করি। না, এগুলি তো নিয়ে ভাবতেই হবে। এমনকি এই যে সংস্কৃতির অনেকগুলো জায়গায় আমরা যে এই প্রভাবগুলো দেখছি, বাংলা গান একটা একেবারেই শাহ আব্দুল করিমের গান বা রাধা রমনের গান, হঠাৎ মাঝখানে ইংরেজি গান শুরু হয়ে গেল, এবং বিয়েবাড়িতে এগুলি সবচেয়ে বেশি হয়। আমি আতঙ্কিত এই ব্যাপারে। এগুলো তো বাদই দেই, আমি শব্দ দূষণের কথাটাই বলছি। শব্দ দূষণ শারীরিকভাবে, মানসিকভাবে মানুষকে কষ্ট দেয়। বিশেষ করে 1972-73 সন থেকে আমার একটা কবিতা আমি লিখেছিলাম, সেটা হচ্ছে যে নিরন্তর নির্মাণ ধ্বনি, মানে খুট করে পুড়ে ফেলেছে, এটা করেছে, সেটা করেছে, বাড়ি তুলছে, তখন মানুষ স্বাভাবিকভাবে। কিন্তু এটা কি শেষ? আমি সিমেন্টের বিজ্ঞাপনগুলি দেখি, কতগুলো সিমেন্টের বিজ্ঞাপন আজকাল হচ্ছে, কারণটা কি? মানুষ বাড়ি করছে। আপনি কি এই রাতের বেলা যে টিভি প্রোগ্রামটা করেন নিয়মিতভাবে, ওই শব্দ দূষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি? কারণ নীরব রাত, নিথর পরিবেশ, স্নিগ্ধ, আনওয়ান্টেড ভয়েস থাকবে। এটা সত্য কথা যে রাতে কাজ করে আরাম পাওয়া যায়। রাত 10:30টার পরে আমার মতো লোকেরা নিজের সঙ্গে মুখোমুখি হই। তার আগ পর্যন্ত সামাজিকতা, আত্মীয়তা, এটা প্রফেশনাল ব্যাপার স্যাপার, মানুষ কিন্তু এনগেজ থাকে। সকাল 6টা থেকে একেবারে রাত 10টা-11টা পর্যন্ত মানুষ নিজেকে নানা কাজের সঙ্গে জড়িত থাকে, তারপর কিন্তু সে নিজের সঙ্গে থাকে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যে আসাদ চৌধুরীর এই কথা থেকে বোঝা গেল নিজের সঙ্গে মুখোমুখি হওয়া সময় প্রয়োজন, সেটি আমরা বুঝতে চাই, অনুভব করতে চাই। এবং সুশীল সমাজে একজন প্রতিনিধি এবং কবি হিসাবে আপনিও তো ভাববেন যে ভালো কবিতা লিখতে গেলে, ক্রিয়েটিভ কাজ করতে গেলে মুক্ত পরিবেশে লিখতে হবে। চলুন জেনে নেই শব্দ দূষণ নিয়ে কিছু তথ্য। চলুন জেনে নেই। স্কুল, কলেজ, হাসপাতালের সামনে বিকট শব্দে হর্ন বাজানো প্রতিরোধে প্রশাসন সহ সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের জোরালো ভূমিকা রয়েছে। পত্রপত্রিকায় সচেতনতামূলক কলাম লিখে এবং টেলিভিশনে টকশোতে সুচিন্তিত মতামত দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সুশীল সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এয়ারপোর্ট ও রেললাইন এলাকায় শব্দদূষণের ফলে আশেপাশে বসবাসরত গর্ভবতী মায়েদের সন্তান বধির এবং বিকলাঙ্গ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। পরিবেশের জন্য মানসম্মত শব্দের তীব্রতা হচ্ছে 60 ডেসিবেল। এই পরিধির কম হলে শব্দকে বলা হয় ইনফ্রাসাউন্ড এবং এর বেশি হলে বলা হয় আল্ট্রাসাউন্ড। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ।
গত পর্বের কুইজটি ছিল কোন দেশের নাগরিকগণ প্রতিবেশীর দ্বারা শব্দ দূষণে আক্রান্ত হলে পুলিশের নিকট অভিযোগ করতে পারেন। সঠিক উত্তরটি হল এ, সুইজারল্যান্ড। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সাবরিনা আক্তার, পরিবার কল্যাণ সহকারী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সালথা, ফরিদপুর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, শব্দ দূষণের কারণে মাইকের সাউন্ড নিয়ন্ত্রণের জন্য কে প্রথম আইনটি প্রণয়ন করেন? এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বি, বিচারপতি ভগবতী প্রসাদ। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমরা মনে করি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজের সময়টা। এখন নগর জীবন, গ্রামীণ জীবন বিভিন্ন জোনে ভাগ হয়েছে। মিশ্র এলাকা, উন্নয়ন কার্যক্রম হবে, সাইলেন্ট জোন, নীরব এলাকা। আমরা এই অনুষ্ঠানের মধ্যে ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করব শব্দটা কেন আনওয়ান্টেড হচ্ছে, কেন দূষিত হচ্ছে। আমরা প্রকল্পের বিরুদ্ধে না, উন্নয়নের বিরুদ্ধে না, উৎপাদনশীলতার বিরুদ্ধেও না, কর্মপ্রবাহের বিরুদ্ধেও না, কিন্তু সহনীয় মাত্রার শব্দটিকে ব্যবহার করেই এগুলো করা সম্ভব। শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়েই সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়। অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। ওফো, হাসপাতাল কিংবা স্কুলের কাছে কখনোই হর্ন বাজানো উচিত নয়। চালকেরা যাতে কখনোই হর্ন বাজিয়ে শব্দ দূষণ করতে না পারে তার দায় মালিককে নিতে হবে। এ শহর আপনার, আমার, সকলের। আসুন শব্দ দূষণ প্রতিরোধে সচেতন হই, এগিয়ে আসি।